আজ আমি এমন এক সিরিয়াল কিলারের গল্প নিয়ে এসেছি যে 150-এরও বেশি মহিলাকে নিজের শিকার বানিয়েছে, কিন্তু পুলিশ তাকে কখনো ধরতে পারেনি। এই সিনেমার গল্প পুরোপুরি পুলিশ ইনভেস্টিগেশন আর প্রেসের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে। মজার বিষয় হলো এটি একমাত্র মুভি যেখানে আপনি একসঙ্গে আয়রন ম্যান, হাল্ক আর মিস্টেরিওকে দেখতে পাবেন। গল্পের শুরু হয় 4 জুলাই 1969 সালে। আমরা দেখি লেক সিটিতে ডার্লিন নামের এক মহিলাকে, যে তার বয়ফ্রেন্ডকে পিক করে। দুজনেই ডিংডং করার জন্য পাহাড়ের এক নির্জন এলাকায় চলে যায়। কথা বলতে বলতে বেশ দেরি হয়ে যায়। ঠিক তখনই পিছন দিক থেকে একটি কালো গাড়ি আসে এবং তাদের দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। কিন্তু প্রায় 10 মিনিট পর সেই গাড়িটাই আবার ফিরে আসে। গাড়ি থেকে এক লোক নেমে আসে আর তারা কিছু বোঝার আগেই দুজনকে গুলি করে মেরে ফেলে। এরপর সেই কিলার নিজেই পুলিশকে ফোন করে জানায় এই জায়গাতেই সে পার্কিংয়ে দুজনকে গুলি করেছে। একই সঙ্গে সে আগের বছর একটি খুনের দায়িত্বও ফোনে নিজের কাঁধে নেয়। এরপর গল্প চলে যায় সান ফ্রান্সিসকোতে। 4 সপ্তাহ পরে আমরা রবার্ট গ্রে স্মিথ নামে এক ব্যক্তিকে দেখি। সে তার ছেলেকে স্কুলে নামিয়ে অফিসে আসে। রবার্ট ক্রনিকাল নামে একটি নিউজ পেপারের কার্টুনিস্ট হিসাবে কাজ করে। অফিসে সবার একটা মিটিং চলছিল। ঠিক তখনই সেখানে এক সিরিয়াল কিলারের চিঠি আসে। সেই চিঠিতে ডার্লিনের মৃত্যুর সমস্ত বিস্তারিত লেখা ছিল, যাতে সবাই বিশ্বাস করে যে সত্যিই এই লোকটাই আসল সিরিয়াল কিলার। এই মিটিংয়ে আমরা পলকেও দেখি, যাকে আয়রন ম্যান অভিনয় করেছেন। সে একজন ক্রাইম রিপোর্টার। কিলার চিঠির সঙ্গে একটি এনকোডেড মেসেজও পাঠায়, যেটা নানা রকম সিম্বলের মাধ্যমে লেখা ছিল। কিলারের দাবি ছিল এই এনক্রিপ্টেড মেসেজটা যদি পেপারে ছাপা হয় তাহলে সে নিজের পরিচয় প্রকাশ করবে, না হলে সামনের সপ্তাহে সে ডজনখানেক মানুষকে মেরে ফেলবে। রবার্ট চিঠিটা পড়ে বলে পাজল ছাপালেও কিলার নিজের পরিচয় প্রকাশ করবে না। সে চিঠির বিভিন্ন ইঙ্গিত থেকে কিলারের সম্পর্কে অনেক কথা বলে, কিন্তু কেউ রবার্টের কথা সিরিয়াসলি নেয় না। তবুও চিঠিটা এফবিআইকে পাঠানো হয় আর এফবিআইয়ের লোকজন সেটার সমাধান করার চেষ্টা করে, কিন্তু কেউই কোনো উত্তর পায় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় পেপারে পাজল ছাপা হবে। পরদিন ফ্রন্ট পেজে পাজল ছাপা হয়। এক দম্পতি যারা ইতিহাসের শিক্ষক পাজলটা সলভ করে সঙ্গে সঙ্গে নিউজ পেপারে ফোন করেন। তখন পল লক্ষ্য করে যে রবার্ট যেসব অনুমান করেছিল সেগুলো সবই ঠিক। তাই তারা দুজনে একসঙ্গে কেসটাতে কাজ করার সিদ্ধান্ত নেয়। পল তার মতামত আর নিজের রিসার্চ নিয়ে পেপারে একটি আর্টিকেলও প্রকাশ করে। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। পুলিশ তখনও কিলারকে ধরতে পারেনি। ঠিক তখনই নিউজ পেপার অফিসে আরেকটি চিঠি আসে, যেখানে কিলার নিজের নাম লেখে জোডিয়াক। সে সম্প্রতি ঘটে যাওয়া আরেকটি খুনের কথা লেখে। সে জানায় 27 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টির কাছে এক জায়গায় একটি কাপড় লেকের ধারে পিকনিক করছিল। হঠাৎ সেখানে এক কিলার হাজির হয়। তার হাতে ছিল বন্দুক আর মুখে ছিল এক অদ্ভুত মাস্ক। কাপলটি ভাবে সে বুঝি ডাকাতি করতে এসেছে, তাই তারা তাদের দিকে সব টাকা ছুড়ে দেয়। কিন্তু কিলার বলে সে জেল থেকে পালিয়ে এসেছে আর তাদের গাড়ির চাবি দরকার। তারা চাবি দিয়ে দেয়। তারপর কিলার তাদের হাত বেঁধে হঠাৎ ছুরি দিয়ে দুজনকে আঘাত করতে শুরু করে। আগের মতো এবারও সে নিজেই পুলিশকে ফোন করে সব তথ্য দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই দুজনের মধ্যে ছেলেটি বেঁচে যায়। এই সব খুনের তথ্য কিলার নিজেই চিঠিতে লিখে পাঠায়। চিঠির সঙ্গে সে কয়েকটি লাইনও লেখে, যেখানে লেখা ছিল দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিম্যাল অফ অল টাইম ইজ হিউম্যান। এই লাইনটা রবার্টের মাথায় গেঁথে যায়। সে অফিসের লাইব্রেরি থেকে একটা পুরনো বই নিয়ে আসে এবং পলকে বলে এই যে শেষ লাইনটা আমার মনে হয় দ্য মোস্ট ডেঞ্জারাস গেম, এটা আসলে একটি মুভি থেকে নেওয়া, যেখানে কিলার নিজের বিনোদনের জন্য মানুষের শিকার করত। সেই মুভির কিলারের নামও জেড দিয়ে শুরু। পল এই সমস্ত তথ্য তার আর্টিকেলে ছেপে দেয়। এদিকে আশেপাশের পুরো এলাকায় কারফিউ জারি করা হয়। পুলিশ দিন রাত কাজ করতে থাকে। এর প্রায় 2 সপ্তাহ পর জোডিয়াক কিলার এক ট্যাক্সি ড্রাইভারকে গুলি করে হত্যা করে। কিন্তু এবার সে নিজে পুলিশকে ফোন করে না, বরং এক মহিলা পুলিশকে এই খুনের খবর দেয়। এখানে আমরা ডিটেকটিভ ডেভ আর ডিটেকটিভ অ্যামস্ট্রংকে দেখি, যারা তদন্তের জন্য ঘটনাস্থলে আসে। সান ফ্রান্সিসকো শহরের ভেতরে এটা ছিল প্রথম খুন, কারণ আগের 2টি খুন শহরের বাইরে আলাদা আলাদা জায়গায় হয়েছিল। ঘটনাস্থলে কয়েকজন শিশু ছিল যারা সম্ভবত কিলারকে দেখেছিল। তাদের বর্ণনা অনুযায়ী কিলার ছিল 5 ফুট 11 ইঞ্চি লম্বা, একজন শ্বেতাঙ্গ পুরুষ এবং সে চশমা পরেছিল। এই খুনের ঠিক পরের দিনই ক্রনিকাল টাইমসে আবার একটি চিঠি আসে। সেই চিঠির সঙ্গে কিলার ট্যাক্সি ড্রাইভারের রক্তমাখা কাপড়ের টুকরো পাঠায়। চিঠিতে সে লেখে পুলিশ কতটা বোকা, চাইলে তারা তাকে ধরতেই পারে, কারণ সে সারা রাত পাশের পার্কে বসেছিল। চিঠির শেষে জোডিয়াক লেখে পরের বার সে একটি স্কুল বাসকে টার্গেট করবে। ক্রনিকলের লোকজন এই চিঠি ডেভকে দেয়। এটা শুনে ডেভ ভীষণভাবে চমকে যায়, কারণ এতদিন সে ভেবেছিল ট্যাক্সি ড্রাইভারের কেসটা একটা সাধারণ ঘটনা, কিন্তু জোডিয়াক জড়িত মানে
এই সিরিয়াল কিলার তাদের শহরেই এসেছে আর তাদের ওপর চাপ আরও বেড়ে যাবে। সব চিঠি প্রফেশনালদের দিয়ে পরীক্ষা করানো হয় এবং সেখান থেকে জানা যায় এই সব চিঠি একই মানুষ লিখেছে। আর কোনো উপায় না থাকায় বাসের হুমকির খবরটা টিভিতে প্রকাশ করা হয়। পরদিন পুরো ডিপার্টমেন্ট এই কেসে কাজ শুরু করে। তারা নাপা কাউন্টি আর ভ্যাজেলা এই দুই জায়গায় ফোন করে আগের খুনগুলোর বিস্তারিত তথ্য নেয়। ডার্লিনের খুনের ঘটনাস্থলে কিলারের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। সেখান থেকে জানা যায় কিলারের 10 নম্বর সাইজের জুতো পরত। সে ধরনের জুতো শুধু মিলিটারি ক্যাম্পেই পাওয়া যায়। এই ঘটনার প্রায় 12 ঘন্টা পর দুইজন পুলিশ অফিসার এসে ডেভকে জানায় তারা খুনের জায়গা থেকে 3 ব্লক দূরে এক ব্যক্তিকে দেখেছিল এবং সম্ভবত সেই লোকটাই জোডিয়াক ছিল, কিন্তু তারা তাকে ধরতে পারেনি। সঙ্গে সঙ্গে ডেভ স্কেচ আর্টিস্ট ডেকে সেই লোকটার একটি স্কেচ তৈরি করায়। দেখতে দেখতে অক্টোবর মাস চলে আসে। এক রাতে হঠাৎ ডেভের কাছে ফোন আসে। একটি জনপ্রিয় টিভি চ্যানেল জোডিয়াককে ফোন করেছে। সে বলেছে পরের দিন সকালে মর্নিং শোতে সে আবার কল করবে, কিন্তু শোতে হোস্ট জিমের সঙ্গে সঙ্গে বিখ্যাত সেলিব্রিটি লয়ার মেলভিন বেলিকেও থাকতে হবে, তবেই সে কথা বলবে। ডেভ আর তার পার্টনার ভোর 5টায় মেলভিনকে বাড়ি থেকে তুলে স্টুডিওতে নিয়ে আসে। সো লাইভ হওয়ার আগেই জিম, ডেভ আর লয়ার মেলভিনকে জানায় কিলারের কল ট্রেস করতে অন্তত 15 মিনিট লাগবে, তাই ততক্ষণ তাকে লাইনে ধরে রাখতে হবে। লাইভ শো শুরু হয়, যা ক্রনিকলের লোকজনও দেখছিল। একটু পর জোডিয়াকের কল আসে। সে বলে সে খুব ভীতু, তার মাথায় প্রচণ্ড ব্যথা হয় আর এই মাইগ্রেন থামানোর জন্যই সে মানুষকে মারে। এরপরই সে আবার কাউকে খুন করতে যায়। জিম আর মেলভিন তাকে কথায় জড়িয়ে রাখার চেষ্টা করে, কিন্তু জোডিয়া খুব চালাক ছিল। 15 মিনিট পূর্ণ হওয়ার আগেই সে কল কেটে দেয় এবং পরে আবার ফোন করে। দ্বিতীয়বার সে মেলভিনকে জানায় এই সমস্যাটা তার শুরু হয়েছিল অতীতে, যখন সে এক ছোট মেয়েকে হত্যা করেছিল। মেলভিন তাকে বলে সে তার সঙ্গে দেখা করে সাহায্য করতে চায়। জোডিয়াক রাজি হয় এবং বলে 15 মিনিটের মধ্যে সেন্ট মেরি চার্চের কাছে একটি লন্ড্রিতে আসতে। পুরো পুলিশ ফোর্স সেখানে পৌঁছালেও তারা জোডিয়াককে খুঁজে পায় না। এরপর এই পুরো কল রেকর্ডিং ব্রায়ান নামের সেই ছেলেটিকে শোনানো হয়, যে এক খুনের ঘটনায় বেঁচে গিয়েছিল। কিন্তু সে বলে এই কণ্ঠস্বরটা তার উপর হামলা করা কিলারের নয়, সেই কিলারের গলা ছিল অনেক গভীর। কয়েকদিন পর আবার ক্রনিকলে একটি চিঠি আসে, যেখানে পুলিশকে ভীষণভাবে ব্যঙ্গ করা হয়। সেই সঙ্গে একটি কোডেড মেসেজ আর বোমা বানানোর বিস্তারিত তথ্য দেওয়া ছিল। সেই রাতেই পল আর রবার্ট ড্রিঙ্ক করতে যায়। সেখানে পল আগে রবার্টের নীল ড্রিঙ্ক নিয়ে মজা করে, পুরোপুরি ম্যানলি স্টাইলে। এরপর দুজনেই শেষ পর্যন্ত নীল ড্রিঙ্ক খায়। কথা বলতে বলতে রবার্ট বলে কিলার এবার তার কোড লেখার জন্য একটি বইয়ের ব্যবহার করেছে, যার নাম জোডিয়াক অ্যালফাবেট। এটা শুনে পল চমকে যায়। পল তখন রবার্টকে জিজ্ঞাসা করে এই কেস থেকে সবারই তো কিছু না কিছু লাভ হচ্ছে, যেমন আমার কাজ মিলছে, কিন্তু তুমি এতটা জড়িয়ে পড়ছো কেন? তোমার তো কোনো লাভ নেই। এই প্রশ্নে রবার্ট একটু থমকে যায়। তখনই আমরা বুঝতে পারি রবার্ট এই কেস নিয়ে ভীষণভাবে অবসেসড ছিল এবং সে নিজের মতো করে একটি আলাদা তদন্ত চালাচ্ছিল। দেখতে দেখতে ডিসেম্বর মাস চলে আসে। তখন লয়ার মেলভিনের বাড়িতে জোডিয়াকের আরেকটি চিঠি আসে। চিঠিতে সে লেখে সে এখন নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে আর সম্ভবত সে তার 10ম শিকার খুঁজে বেড়াবে। মেলভিন আরও জানায় তার বাড়িতে একাধিকবার ফোনও এসেছিল আর সেই কলগুলো তার হাউসমেড ধরেছিল। এইভাবেই সময় গড়াতে গড়াতে পরের বছরের মার্চ মাস চলে আসে। সালটি ছিল 1970। আমরা দেখি ক্যাথলিন নামের একটি মহিলা রাতের বেলা তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ক্যালিফোর্নিয়ার হাইওয়েতে গাড়ি চালাচ্ছে। হঠাৎ তার পিছনে একটি গাড়ি আসে। সেই গাড়িতে বসা লোকটি তাকে গাড়ি থামানোর ইশারা করে। ক্যাথলিন গাড়ি থামালে লোকটি বলে তার গাড়ির পিছনের টায়ারটি ঢেলা হয়ে গেছে, সে সেটা টাইট করে দেবে, কিন্তু টায়ার ঠিক করার বদলে সে অন্য কিছু করে দেয়। লোকটি চলে যাওয়ার পর ক্যাথলিন আবার গাড়ি চালানো শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই টায়ারটা গাড়ি থেকে খুলে পড়ে। তখনই সেই লোকটি আবার তার গাড়ি নিয়ে ফিরে আসে এবং ক্যাথলিনকে লিফট অফার করে। ক্যাথলিনের সন্দেহ হয়, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে গাড়িতে ওঠে। কিছু দূর যাওয়ার পর তারা একটি গ্যাস স্টেশন পার হয়ে যায়, কিন্তু লোকটি গাড়ি থামায় না। তখন সে বলে সে ক্যাথলিন আর তার শিশুকে মেরে ফেলবে। এখানেই সিনটি কেটে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি সেই রাস্তায় একটি বড় ট্রাক দাঁড়িয়ে আছে আর ক্যাথলিন খুব জোরে চিৎকার করছে। তখন বোঝা যায় নিজের আর নিজের শিশুর প্রাণ বাঁচানোর জন্য সে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়েছিল। এরপর সে তার শিশুকে রাস্তার পাশে লুকিয়ে রাখে। এরপর অনেক মাস কেটে যায়। জোডিয়াক এইভাবে খুন করতে থাকে এবং নিয়মিত চিঠি পাঠাতে থাকে। শুধু তাই নাই, সে পুলিশকে ব্যঙ্গও করত এবং জিজ্ঞেস করত তার মাথার ওপর কত টাকা পুরস্কার রাখা হয়েছে। আসলে সে নিজেকে বিখ্যাত করে তুলতে চাইছিল। তাই পুলিশ ক্রনিকলকে বলে এখন থেকে যেন তারা জোডিয়াকের কোনো চিঠিই না ছাপে, যাতে দেখা যায় সে কিভাবে প্রতিক্রিয়া দেয়। একদিন রবার্ট আর পল একটি ক্লাবে বসেছিল। পল বলে এই কিলার আসলে একজন প্রতারক, তার শুধু ফেম দরকার। এরপর পল রবার্টকে একটি জায়গায় নিয়ে যায়।
যেখানে কিছু পুরনো সংবাদপত্র রাখা ছিল। সেই পত্রিকাগুলো তো এমন কিছু খুনের খবর ছিল যেগুলো আসলে অন্য কেউ করেছিল। এখানেই জানা যায় জোডিয়াক এইসব খুনের ডিটেলস সংবাদপত্র থেকে নিয়ে নিজের চিঠিতে লিখত। অর্থাৎ অন্যদের করা খুনও সে নিজের নামে চালিয়ে দিত, যাতে মানুষ তাকে ভয় পায়। এরপর পল তাকে একটি প্যাম্পলেট দেখায়। জোডিয়াক নামে একটি ঘড়ির কোম্পানি ছিল, যার লোগো দেখতে হুবহু জোডিয়াক কিলারের লোগোর মতো। মানে জোডিয়াকের লোগোটাও আসল ছিল না, সে সেটাও কপি করেছিল। এসব তথ্য পল নিজের তদন্তের মাধ্যমে খুঁজে বের করেছিল। এভাবে আরও কয়েক মাস কেটে যায়, কোনো খুন হয় না, কোনো চিঠিও আসে না। পুলিশের মনে হতে থাকে সম্ভবত জোডিয়াক কিলার আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। যদিও পল মাঝে মাঝে তার উপর আর্টিকেল লিখত। পুরো 1 বছর কেটে যায় আর সময় আসে অক্টোবর 1970। একদিন হঠাৎ পলের ডেস্কে জোডিয়াকের একটি চিঠি আসে। সেখানে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, কারণ পল তার এক লেখায় জোডিয়াককে হোমোসেক্সুয়াল বলেছিল। এরপর পলের ডেভের কাছে নিজের নিরাপত্তার জন্য একটি বন্দুক চায় এবং শুটিং প্র্যাকটিস করে। রবার্টও সবসময় তার সঙ্গে থাকত। ক্রনিকাল পত্রিকা জোডিয়াকের এই চিঠিটাও ছাপে এবং জানায় তাদের রিপোর্টার পল অ্যাভেরিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এর ফলে পলের কাছে এক ব্যক্তির ফোন আসে, যে বলে তার কাছে জোডিয়াক সম্পর্কে কিছু তথ্য আছে, কিন্তু রিভারউড নামের জায়গায় এসে তাকে দেখা করতে হবে। সেই রাতেই পল তার সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং রবার্টকেও সঙ্গে যেতে বলে, কিন্তু রবার্ট বলে সে ডেটে যাবে। এরপর আমরা রবার্টের ডেট দেখি, যেখানে সে ডেটের মাঝে শুধু জোডিয়াক আর কিলার নিয়ে কথা বলছিল। অন্যদিকে পল অ্যাভেরি সে লোকটির কাছ থেকে কিছু তথ্য পায় এবং পরদিন সরাসরি টিভিতে এসে জানায় জোডিয়াক তার প্রথম খুন করেছিল 1966 সালে। সে এক তরুণীকে হত্যা করেছিল এবং রিভারসাইড পুলিশ স্টেশনেও চিঠি পাঠিয়েছিল, এমনকি জোডিয়াকের স্টাইলেই। এই খবরের কারণে পুলিশের বদনাম ভীষণভাবে ছড়িয়ে পড়ে, কারণ মানুষ ভাবতে শুরু করে পুলিশ ঠিকভাবে তদন্ত করছে না। পরদিনই ডেভ, আর্মস্ট্রং আর নাপা কাউন্টির কিছু পুলিশ রিভারসাইডে পৌঁছায় এই কেসের তদন্তের জন্য, আর তাদের সঙ্গে পল অ্যাভেরিও ছিল। সেখানে অফিসাররা জানায় চেরি নামের এক মেয়েকে 1966 সালে খুন করা হয়েছিল, আর সেই কিলার ও জোডিয়াকের মতো সবাইকে চিঠি পাঠিয়েছিল। কিন্তু যখন সেই চিঠিগুলি হাতের লেখা ডেভের কাছ থেকে জোডিয়াকের চিঠির হাতের লেখা মিলিয়ে দেখা হয়, তখন দেখা যায় হাতের লেখা মেলে না। তাই রিভারসাইডের সন্দেহভাজনকে তারা গুরুত্ব দেয় না। এই সময়ে জোডিয়াক কিলার ভীষণভাবে বিখ্যাত হয়ে যায়। জেলেও অনেক মানুষ তার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সামনে আসত। দেখতে দেখতে 8 মাস কেটে যায়। তদন্ত করতে করতে আর্মস্ট্রং একটি সূত্র পায়। কয়েক বছর আগে তার স্কুলে আর্থার নামের এক জনিটর কাজ করত। সে প্রায় খুনের কথা বলতো। সে বলেছিল যেদিন সে খুন করবে সেদিন নিজের নাম রাখবে জোডিয়াক। শিশুদের সঙ্গে অশালীন আচরণের জন্য সে একবার জেলেও গিয়েছিল, আর এখন সে একটি মিলে কাজ করে। এরপর ডেভ আর্মস্ট্রং তার পুরো টিম আর্থারের সঙ্গে দেখা করতে যায়। লোকটি ছিল খুব লম্বা আর শক্তপোক্ত। পুলিশকে দেখে সে একটুও ভয় পায় না এবং বলে সে কখনই নিজেকে জোডিয়াক বলে দাবি করেনি। তার বন্ধু মিথ্যা বলেছে। কথাবার্তার মাঝেই পুলিশ তার জুতো লক্ষ্য করে, 11 নম্বর সাইজের, যেটা জোডিয়াকের সঙ্গে মিলে যায় এবং সাধারণত শুধু মিলিটারি ক্যাম্পেই পাওয়া যায়। আসলে এখানে নিজেই অর্থাৎ জানায় যে খুনগুলোর পর সে নিজেও পুলিশের সন্দেহভাজন ছিল। পুলিশ বহুবার তার বাড়ি আর গাড়ি তল্লাশি করেছে। তার গাড়িতে যে রক্তমাখা ছুরি পাওয়া গিয়েছিল সে দাবি করে ওটা দিয়ে সে মুরগি মেরেছিল। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় ডার্লিন থেকে শুরু করে যতগুলো খুন আজ পর্যন্ত হয়েছে, প্রায় প্রতিটা ঘটনাস্থলের আশেপাশেই আর্থার উপস্থিত ছিল। এতে পুলিশের সন্দেহ আরও গভীর হয়ে যায় যে সেই জোডিয়াক। এতটাই নয়, ডেভ তার কাছ থেকে তার ঘড়িটাও চায়, আর সেই ঘড়িটা ছিল জোডিয়াক কোম্পানিরই। অর্থাৎ 90% তারা নিশ্চিত হয়ে যায় যে এটাই জোডিয়াক। কিন্তু একটা বিষয় আর্থারের পক্ষে যায়, আর্থার ছিল বাঁ হাতি, আর এখন পর্যন্ত যত চিঠি পাওয়া গেছে সবে ডান হাত দিয়ে লেখা। সেই রাতেই ডেভ, আর্মস্ট্রং আর তাদের টিম আর্থারের ভাই ও বৌদির সঙ্গে দেখা করতে যায় এবং জোডিয়াকের চিঠিগুলি দেখায়। জিজ্ঞাসাবাদের সময় তার বৌদি নিশ্চিত করে বলে আর্থার যখনই তার গ্রিটিং কার্ড পাঠাতো সে ক্রিসমাস এবং ডবল এস ঠিক জোডিয়াকের চিঠির মতো করেই লিখত। তারা ফিরে এসে এসব তথ্য নিজেদের সিনিয়রকে জানায়, কিন্তু তবুও তাদের কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না যে খুনগুলো সত্যিই আর্থার করেছে। অর্থাৎ গ্রেপ্তার করতে হলে ফিজিক্যাল এভিডেন্স দরকার ছিল, যা তাদের কাছে ছিল না। অন্যদিকে পলের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। জোডিয়াককে নিয়ে একের পর এক আর্টিকেল লিখতে লিখতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং সারাক্ষণ মদ্যপ অবস্থায় থাকত। এই কারণে এডিটররা তাকে এসব লেখা বন্ধ করতে বলে, কিন্তু পল কারো কথা শোনে না এবং সরাসরি চাকরি ছেড়ে দেয়। এই সময় ডেভ পুলিশ ফোর্স নিয়ে আর্থারের বাড়িতে রেড করে, যেখানে তারা প্রচুর মৃত পশু পায়, যেগুলো সে মেরে ফ্রিজে রেখে দিত। বাড়িতে অবৈধ অস্ত্রও পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত জোডিয়াক হওয়ার মতো কোনো নির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় আর্থারকে গ্রেপ্তার করা যায় না। দেখতে দেখতে এই কেসে 4 বছর কেটে যায়। জোডিয়াক কিলারকে নিয়ে তখন সিনেমাও তৈরি করা হয়ে যায়।
ডেভ সেই সিনেমা দেখতে যায় এবং খুব ভেঙে পড়ে এবং হতাশ অবস্থায় থাকে। সেই থিয়েটারই তার সঙ্গে রবার্টের দেখা হয়। কিছুদিন পর ডেভের পার্টনার আর্মস্ট্রং এই কেস থেকে নিজের ট্রান্সফার নিয়ে নেয়। পলের জায়গায় নতুন একজন রাইটার নিয়োগ করা হয়। সবাই যেন নিজের জীবনে এগিয়ে যায়। জোডিয়াকও চিঠি লেখা বন্ধ করে দেয়, কিন্তু রবার্ট একই রকম থেকে যায়। সে যেন পুরোপুরি এই কেস থেকে অবসেসড হয়ে পড়েছিল। একদিন রবার্টের মাথায় আসে জোডিয়াকের ওপর সে একটা বই লিখবে। এই গবেষণার সূত্র ধরেই সে আবার পলের বাড়িতে যায়। গত 4-5 বছর একবারও সে পলের সঙ্গে দেখা করেনি, আর এখন শুধুমাত্র জোডিয়াকের তথ্যের জন্যই এসেছে। এতে পল ভীষণ রেগে যায়। সে রবার্টকে বলে, তোমারও এখন মুভ অন করা উচিত। জোডিয়াক যত মানুষ মেরেছে তার চেয়েও বেশি মানুষ প্রতিদিন মারা যায়, তাদের কথাও আমাদের ভাবা উচিত। এই বলে সে রবার্টকে বাড়ি থেকে বের করে দেয়। রবার্ট কিছু না বলেই চলে যায়, কিন্তু তাতেও সে থামে না। এই সময়ে আমরা দেখি তার গার্লফ্রেন্ডকে সে বিয়ে করেছে, তার 2টি সন্তানও হয়েছে, কিন্তু সে তাদের দিকে একদমই মনোযোগ দিত না। ফলে তার স্ত্রীও ধীরে ধীরে বিরক্ত হয়ে পড়ে। একদিন রবার্ট এক টিভি রিপোর্টারকে ইন্টারভিউ দেয় এবং পুরো দুনিয়াকে জানিয়ে দেয় সে জোডিয়াকের ওপর একটি বই লিখেছে। এটা খুব বড় ঝুঁকি ছিল, কারণ এরপর থেকে তার বাড়িতে ব্লাঙ্ক কল আসতে শুরু করে। ফোনের ওপাশে কেউ কিছু বলতো না, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যেত। এতে তার স্ত্রী আর সন্তানের জীবনও বিপদের মুখে পড়ে। রাগ আর ভয়ের চাপে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, তবুও রবার্টের তাতে কিছু যায় আসে না। এরপর রবার্ট নিজের বইয়ের জন্য আর তথ্য সংগ্রহ করতে ডেভের সঙ্গে দেখা করতে যায়। রবার্টের একাগ্রতা আর জেদ দেখে ডেভ তাকে বলে নাপা কাউন্টির পুলিশ স্টেশনে যেতে, যেখানে কেন মার্লো তোমাকে সাহায্য করতে পারে। রবার্ট নাপা কাউন্টি পৌঁছে কেন মার্লোর সঙ্গে দেখা করে। অনেক অনুরোধের পর কেন রাজি হয় এবং তাকে ডার্লিন ও অন্যদের খুনের ফাইলগুলো দেয়। ফাইলগুলো ভালো করে পড়ে রবার্ট কিছু গুরুত্বপূর্ণ সূত্র পায়। সে ফিরে এসে ডেভকে সরাসরি বলে ডার্লিন তার শহরে খুবই জনপ্রিয় মেয়ে ছিল, অনেক মানুষই তার পিছনে ছিল। তাদের মধ্যে একজন ছিল তার ঘনিষ্ঠ পরিচিত, তার নাম ছিল জর্জ। কিন্তু জর্জের আচরণ খুব অদ্ভুত ছিল, তাই ডার্লিন তাকে এড়িয়ে চলতে শুরু করে। তবুও জর্জ তাকে অনুসরণ করত। যদি জর্জই জোডিয়াক হয়ে থাকে তাহলে সে ডার্লিনকে আগে থেকেই চিনত। রবার্ট ডেভকে এই দিক থেকে তদন্ত করতে বলে, কিন্তু ডেভ এতে রাজি হয় না, কারণ ডার্লিনের কেসটি ভ্যালেজোর অধীনে ছিল। এইভাবেই দেখতে দেখতে মোট 9 বছর কেটে যায়। সাল আসে 1978। হঠাৎ ডেভের কাছে ক্রনিকল থেকে ফোন আসে। এত বছর পর জোডিয়াক আবার একটি চিঠি লিখেছে, যেখানে সে বলেছে সে ডেভের উপর নজর রাখছে, যাতে পুলিশ আবার এই কেসটি খুলে দেখে। কিন্তু ডেভের সিনিয়রদের সন্দেহ হয় এই চিঠি নাকি ডেভ নিজেই প্রচারের জন্য পাঠিয়েছে। সেই সন্দেহের ভিত্তিতেই তারা ডেভকে এই কেস থেকে সাসপেন্ড করে দেয়। অন্যদিকে রবার্ট তখনও বিশ্বাস করছিল জর্জি জোডিয়াক, তাই সে ডার্লিনের বোন লিন্ডার সঙ্গে দেখা করতে চায়। সে তখন জেলে ছিল। লিন্ডা তাকে সে লোকটির কথা বলে যে ডার্লিংকে কে অনুসরণ করত। রবার্ট জিজ্ঞাসা করে তার নাম জর্জ, তাই তো? কিন্তু লিন্ডা জানায় না, সে লোকটার নাম ছিল লি। এই কথা শুনে রবার্টের যেন পায়ের নিচে থেকে মাটি সরে যায়। এক মুহূর্তেই রবার্ট সব ডট একসঙ্গে মিলিয়ে ফেলে, কারণ আর্থারের পুরো নাম ছিল আর্থার লি। অর্থাৎ ডার্লিন যাকে এড়িয়ে চলছিল সে জর্জ নয়, আর্থারই ছিল। আর সেই আর্থারই সম্ভবত জোডিয়াক হতে পারে। রবার্ট ছুটে যায় সেই অফিসারের কাছে, যে তখনও জোডিয়াক কেসের তদন্ত করছিল। কিন্তু অফিসার রবার্টকে সিরিয়াসলি নেয় না। ততদিনে রবার্টের জীবনও প্রায় পলের মতো হয়ে গিয়েছিল। সে কার্টুনিস্টের চাকরিও ছেড়ে দিয়েছিল। তার একমাত্র লক্ষ্য ছিল যেভাবেই হোক জোডিয়াককে ধরা। একদিন রবার্টের স্ত্রী তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে কয়েকটা চিঠি দেয়। সেগুলির মধ্যে একটাই ছিল আর্থারলির ড্রাইভিং লাইসেন্স, যা সে কারোর মাধ্যমে জোগাড় করেছিল। সেখানে আর্থারের জন্ম তারিখ দেখে রবার্টের মাথা ঘুরে যায়। তার জন্মদিন ছিল 18ই ডিসেম্বর, আর বহু বছর আগে ঠিক নিজের জন্মদিনেই জোডিয়াক মেলভিন বেলিকে ফোন করেছিল এবং তার হাউসমেটকে বলেছিল আজ আমার জন্মদিন। মেলভিন বেলি ছিল সেই সেলিব্রিটি লয়ার যার সঙ্গে জোডিয়াক মর্নিং শোতে কথা বলেছিল। অর্থাৎ জোডিয়াকের জন্মদিন আর আর্থার লির জন্মদিন এক। এই মিল দেখে রবার্ট দৌড়ে ডেভের বাড়িতে যায়। প্রথমে ডেভ দরজা খুলতে চায় না, কিন্তু আর্থারের নাম শুনেছে রবার্টের সঙ্গে কথা বলে। এরপর দুজনে একই ডাইনারে বসে কথা বলে। সেখানে রবার্ট সব তথ্য জুড়ে নিশ্চিতভাবে বলে আর্থারই জোডিয়াক। এখানে তারা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আর্থার একসময় অন্য একটি অপরাধের জন্য গ্রেপ্তার হয়েছিল, আর ঠিক সেই সময় থেকে জোডিয়াকের খুন আর চিঠি আসা বন্ধ হয়ে যায়। আবার আর্থার জেল থেকে বেরোনোর পরেই ক্রনিকলে নতুন করে একটি চিঠি আসে, অর্থাৎ সব দিক থেকেই ইঙ্গিত করে আর্থারই জোডিয়াক। তবুও তাদের কাছে কোনো ফিজিক্যাল এভিডেন্স ছিল না, কোনো অস্ত্র, রক্তের নমুনা বা ডিএনএ কিছুই না। তাই আদালতে প্রমাণ করা সম্ভব ছিল না যে সেই আসল কিলার। এই কারণে ডেভ রবার্টকে পরামর্শ দেয় সে যেন শুধু নিজের বইটা শেষ করে এবং জীবনে এগিয়ে যায়। কিন্তু রবার্ট থামে না।
ডিসেম্বর 1983 সালে ডেভিডের সঙ্গে কথা বলার পর সে আর্থারের ঠিকানা বের করে, এমনকি তাকে খুঁজতে তার দোকানেও যায়, শুধু তার প্রতিক্রিয়া দেখার জন্য। আর্থার সম্ভবত রবার্টকে চিনেও ফেলে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেয় না। এরপর আমরা চলে আসি কেসের মোট 22 বছর পর, অর্থাৎ 1991 সালে। তখন কেসটি অন্য এক অফিসার তদন্ত করছিল। অবশেষে ডার্লিনের খুনের ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি মাইককে সব সন্দেহভাজনের ছবি দেখানো হয়। মাইক সঙ্গে সঙ্গে আর্থার লির ছবিতে হাত রেখে বলে, এই লোকটাই আমাদের গুলি করেছিল, অর্থাৎ জোডিয়াক সম্ভবত আর্থার লি ছিল। সম্ভবত বলা হচ্ছে কারণ সে অন্য সব ভিকটিমকে মেরেছে কিনা সেটা প্রমাণ করা যায়নি, কিন্তু ডার্লিনকে যে সেই মেরেছিল তার প্রায় নিশ্চিত হয়ে যায়। মুভির শেষে আমাদের জানানো হয় মাইকের সাক্ষ্যের পর আর্থার লিকে আবার তদন্তের জন্য ডাকা হয়, কিন্তু সেই মিটিংয়ের আগেই সে হার্ট অ্যাটাকে মারা যায়। পরবর্তীতে 2002 সালে ডিএনএ টেস্টিংয়ের মাধ্যমে কেস সমাধানের চেষ্টা শুরু হয়। জোডিয়াক কিলারের চিঠি থেকে পাওয়া ডিএনএ স্যাম্পলের সঙ্গে আর্থার লির ডিএনএ মেলেনি। এই কারণে সান ফ্রান্সিসকোতে তদন্তে আর্থার লিকে সন্দেহভাজনের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে আজও নাপা কাউন্টি আর ভ্যালোজো সিটিতে সে প্রধান সন্দেহভাজক হিসাবে রয়ে গেছে। আর সেই কারণেই অনেকের ধারণা জোডিয়াক কিলার হয়তো আজও বেঁচে আছে, কারণ বাকি ভিকটিমদের আসলে কে মেরেছিল সেটা আজও জানা যায়নি। এইভাবেই মুভিটি শেষ হয়। আপনার এই মুভিটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।